স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না, স্পষ্ট জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শুক্রবার ওই সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করা হয়। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেন, তরুণরা দেশকে নতুন করে গড়তে চান। ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফলিস। জানতে চান বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসার ঝুঁকি রয়েছে কিনা। বাংলাদেশে এমন কিছু ঘটতে যাচ্ছে না। জবাবে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, তরুণরা শক্তিশালী সাম্প্রতিক গণ অভ্যুত্থানের একটি উদাহরণ বলে উল্লেখ করেন সরকার প্রধান। এদিকে 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার নির্বাচন, আবারও জানিয়ে দিল বিএনপি। আর সমমনাদের সাফ কথা, সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা মানা হবে না। 12 দলীয় জোট আর সমমনাদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে 12 দলীয় জোট। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির লিয়াজো কমিটির আব্দুল আওয়াল মিন্টু, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে 12 দলীয় জোটের নেতারা জানান, ফ্যাসিবাদী আন্দোলনের সময়ের যে ঐক্য ছিল আগামীতেও বিএনপির সঙ্গে তা অটুট থাকবে। 12 দলীয় জোট এবং বিএনপি এবং দেশের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিসমূহ দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে। একই ইস্যুতে পরে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠকে বসেন সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা হবে না। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কোনো সমস্যা সমাধান হবে না। সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। দলগুলোর সাথে বৈঠক শেষে বিএনপি লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান জানান, যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এই বৈঠকে, জানান নজরুল ইসলাম খান। কোনো সিদ্ধান্ত আমরা এভাবে করি নাই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মোশাররফ হোসেন নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার স্বজনের। রাতে এই ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন তারা। পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ অর্থের প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, যদিও এ নিয়ে হাসপাতালের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলাবাগান থানার ওসি, তদন্ত করেছেন রফিকুল ইসলাম। শনিবার দুপুরে গ্রিন লাইফে হার্ট বাইপাস সার্জারি করাতে আসেন হৃদরোগ আক্রান্ত মোশাররফ হোসেন। স্বজনদের দাবি, হাসপাতালে মোশাররফের সার্জারি করার কথা ছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মঞ্জুরুল ইসলামের, কিন্তু তার পরিবর্তে অন্য ডাক্তার সেই অস্ত্রোপচার করেন। আর এতেই রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করে হাসপাতালের বিক্ষোভ করেন স্বজনেরা। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে পুলিশ। মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ লাগোয়া পুরো সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাজ্যটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনীর সাথে চলছে তীব্র সংঘাত। এমন পরিস্থিতিতে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি। এই অবস্থায় আগে থেকেই নজরদারির প্রয়োজন বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি জান্তা বাহিনীর মধ্যে চলছে ব্যাপক যুদ্ধ। তবে এই লড়াইয়ে একের পর এক জয়ের মুখ দেখছে আরাকান আর্মি।
গেল এক বছরে রাজ্যটির 17টি শহরের মধ্যে 13টি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। দখলে নিয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী মংডু, বুচিডং এবং চীন প্রদেশের পালেতোয়া শহর। এতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের 270 কিলোমিটারের বেশি এলাকা এখন আরাকান আর্মির দখলে। দুই পক্ষের এই সংঘাত সংঘর্ষে বিপাকে রোহিঙ্গারা। এতদিন তাদের উপর নির্যাতন চালিয়েছে জান্তা বাহিনী, আর এখন নিপীড়িত হচ্ছে আরাকান আর্মির হাতে। এছাড়া চলমান সংঘাতে সীমান্তের ওপারে ভারী মর্টারশেলের বিস্ফোরণ ও গোলাগুলিতে আতঙ্কে টেকনাফের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি। দুমা নিকেফের এমন শব্দ হয় যে আমরা ঘুম থেকে আচমকা চমকে উঠি, আমাদের বাড়িঘর কেঁপে উঠে। যেভাবে আবারও নতুন করে মায়ানমার থেকে মংডু শহর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, রোহিঙ্গারা আবারও অনুপ্রবেশ করতেছে বাংলাদেশ সীমান্ত দিয়ে, সেটি লক্ষ্য হচ্ছে। মায়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গারা বারবার অনুপ্রবেশ করে যাচ্ছে। ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলছেন সংঘাতের কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হচ্ছে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গেল কয়েক মাসে 80,000-এর বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে জানান রোহিঙ্গা সংগঠনের নেতারা। জান বাঁচাই বললা তারা বাংলাদেশ দায়িত্ব স্যার 2024 মাঝে পয়লা 50,000 পর্যন্ত আছে। এখন আর পদ্মতাপ উচ্চাইকা লুয়াইতে 30,000-এর উপরে আছে। অনুপ্রবেশের ঝুঁকি ঠেকাতে আগেভাগেই সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি প্রয়োজন বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রোহিঙ্গারা কিভাবে সেখানে তাদের রিপারকাশন হয়, তাদের প্রতিক্রিয়া কি হয়, আরাকান আর্মির সাথে মারামারির থেকে উদ্ভূত পরিস্থিতি কিভাবে তাদেরকে প্রভাবিত করে, সেটা বাংলাদেশের উপরে এক ধরনের ঝুঁকি সবসময় রাখবে। সীমান্তে আমাদের নজরদারি অবশ্যই বাড়াতে হবে। অনুপ্রবেশ ঠেকাতে তৎপর হবে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া সীমান্তবর্তী মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রিপেড মিটারের অতিরিক্ত বিদ্যুৎ বিলে নাভিশ্বাস ওঠার উপক্রম বরিশালের গ্রাহকদের। তাদের অভিযোগ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়াসহ নানা অজুহাতে পকেট কাটা হচ্ছে। বিগত সরকারের চাপিয়ে দেওয়া অযৌক্তিক দাম কমানোর দাবি তাদের। অন্যদিকে বিদ্যুৎ বিভাগ বলছে সরকার নির্ধারিত বিদ্যুৎ বিলে কিছু করার নেই তাদের। আগে বললে তো ম্যাক্সিমাম 2,500 টাকা, আর এখন সেখানে বাড়তে বাড়তে 500-500, এ মাস হয়েছে 5100। সবশেষ জুনে 2,500 টাকা বিদ্যুৎ বিল দিয়েছেন মুদি দোকানি জলিল মিয়া। 6 মাসের ব্যবধানে সেই বিল এখন 5,100 টাকা। তার দাবি, ব্যবহার না বাড়লেও বিল বেড়েছে দ্বিগুণ। এতে সংসার খরচ বাড়ায় হিমশিম খাচ্ছেন বিল পরিশোধে। এদিকে যে কোনো সেবা নিতে গেলে শিকার হতে হয় হয়রানির। এমনকি বিলের ভুল সংশোধন করতে গেলেও কম্পিউটারের দোহাই দিয়ে নেওয়া হয় টাকা। সেবা সেন্টারে আমরা কল দিলে তারা আসতে অনেক দেরি করে, তারপর যায় আসলে তাদের রিক্সা ভাড়া দেওয়া লাগে, তাদেরকে আবার চা খরচ দেওয়া লাগে। যদি চা খরচ দেয় তাহলে এটা ঘড়িমাসি করে। স্ল্যাব করার কারণে দেখা যাচ্ছে প্রতিটা গ্রাহক আবাসিক হইলেও সে বাণিজ্যিকের বিলগুলি দিচ্ছে, ব্যবহার ঠিকই কমাই করতেছে, কিন্তু বিলটা কিন্তু তার কম আসতেছে না। বিগত সরকারের সময় বিদ্যুৎ খাতে বিপুল অর্থ লোপাটের কারণেই এই অবস্থা, অভিযোগ গ্রাহকদের। গত সরকার হাজার হাজার কোটি টাকা চুরি করছে, তার দায়ভার এখন আমাদের। আমরা প্রত্যেক মাসেই বিল দিই, কিন্তু এখন বিল নিয়ে খুব বিভ্রান্তের ভিতরে আছি। সংযোগ ছাড়াও প্রিপেড মিটার চালু থাকার অভিযোগ করলেন গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক। যে বিদ্যুৎ মন্ত্রী ছিল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপু এবং তার আত্মীয় স্বজনরা আসলে এই মিটারটা আমদানি করে, ফলে এই মিটারে ব্যাপক একটা চুরি আছে। আমরা দেখা গেছে যে বিদ্যুতের সংযোগ নাই কিন্তু মিটার চলতেছে। সরকার নির্ধারিত বিদ্যুৎ বিলে কিছু করার নেই জানালেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। বিদ্যুতের যে রেট নির্ধারণ, এটা এখানে সরকারি সিদ্ধান্ত। এটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, ওখান থেকে সে নির্ধারিত হয়। এটা আসলে আমাদের এখানে করে নেই, এখানে বারকে এখানে আলোচনা হয় এবং আলোচনার পরিপ্রেক্ষিতে এই রেটটি নির্ধারিত হয়। প্রিপেড মিটারের ভুতুড়ে বিল থেকে রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি গ্রাহকদের। ডিবিসি নিউজ ডেস্ক। ভেজাল ও নকল শিশু খাদ্যপণ্যে সয়লাব চুয়াডাঙ্গার বাজার। নামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি হচ্ছে চকলেট জুসের মতো নকল পণ্য। এসবে ক্ষতিকারক উপাদান থাকায় খেয়ে অসুস্থ হচ্ছে শিশুরা। জেল জরিমানা ও কারখানার সিলগালা করেও বন্ধ করা যাচ্ছে না এই তৎপরতা। এই জন্য আইনের কঠোর প্রয়োগ চেয়েছেন স্থানীয়রা। গত 13 নভেম্বর চুয়াডাঙ্গা শহরের সুপার শপ বিগ বাজার থেকে 3 প্যাকেট জুস কেনেন খুশি খাতুন। এই জুস পান করেই অসুস্থ হয়ে পড়ে তার 2 সন্তান। পরে দেখা যায় মেয়াদ ছিল না জুসের। অভিযোগ পেয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলে দেখছি যে ওইটার ভিতরে আপনার দলা হয়ে গেছে, নিচে যেটা দুধ সেটা দলা হয়ে গেছে, কেমিক্যাল হয়ে গিয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের এমন মেয়াদ উত্তীর্ণ নকল শিশু খাদ্য মিলছে চুয়াডাঙ্গার বাজারে। মোড়ক দেখে বোঝার উপায় নেই আসল নাকি নকল। কম দামে কিনে বেশি লাভের আশায় এসব পণ্য বিক্রি করছেন অনেকে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষাতে চুয়াডাঙ্গায় শিশু খাদ্যে অতিরিক্ত মাত্রায় সোডিয়াম বেনজোইক অ্যাসিড পাওয়া গেছে। মেয়াদ উত্তীর্ণ যে কেমিক্যালগুলো সেগুলো ব্যবহার করতেছে, আমরা এর মধ্যে ওনাদের একটা স্যাম্পল নিয়ে টেস্ট করেছি, যেখানে আপনার সোডিয়াম বেনজয়েড যেটা আপনার খাদ্য সংরক্ষণ করতে ব্যবহার করা হয়, সেখানে টেস্ট করার পরে যেটার অনুমোদিত মাত্রা ছিল 1000 ppm, বাট আমরা সেটা পেয়েছি 1947 ppm। চিকিৎসকরা বলছেন ভেজাল এসব পণ্য মরণ ব্যাধি রোগের সৃষ্টি করছে শিশুর দেহে। যখন এই কেমিক্যালগুলো খাবার খায় বা ইলেকট্রোলাইট এগুলো যখন যায়, একটা শিশু সব কিছু যখন বিপাকের মাধ্যমে এটা শরীর থেকে বেরিয়ে যায়, কিডনি এবং লিভারের উপরে চাপ পড়ে। ভেজাল খাদ্য নিয়ে চিন্তায় অভিভাবকরা, চেয়েছেন কঠোর পদক্ষেপ। বিভিন্ন ধরনের ভেজাল এবং বিপজ্জনক উপাদানের সেগুলো তৈরি, যেগুলো আমাদের শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তো আমরা নিশ্চিন্তে থাকতে পারছি না, কারণ আমার শিশুটাকে কি খাওয়াচ্ছি, আর এই খাবারগুলো খেয়ে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। ভেজাল খাদ্য বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত মাসে আমরা মোটামুটি প্রায় 15টা অভিযানে 14 লক্ষ টাকা মতো জরিমানা আমরা করেছি। এক ধরনের অসাধু ব্যবসায়ী যারা আছে তারা আসলে অতি মুনাফার লোভে এই ধরনের কাজগুলো করে থাকে। এ ব্যাপারে অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরের জেলা পঞ্চগড়ে গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান। রায়হান, আজ পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়ায় জনজীবনের ওপর কেমন প্রভাব ফেলেছে, বিস্তারিত জানাবেন। জি সুনন্দা, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু তাপমাত্রা কিছুটা কমেছে বলে আমরা বলতে পারি। গতকাল জেলায় কিন্তু 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সেটা কমে কিন্তু 9.8 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী কিন্তু চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল থেকেই আমরা দেখেছি যে কুয়াশার চারিদিকে বিরাজমান ছিল, হালকা হলেও অনেকটাই কুয়াশা দেখা গেছে। তবে কিছুক্ষণ আগ থেকে আমরা দেখছি যে সূর্যের মুখ দেখা গেছে, যে কারণে কুয়াশা আস্তে আস্তে করে সূর্যের সাথে মিলিয়ে যাচ্ছে। তো এই শীত এলে কিন্তু জেলার যারা শ্রমজীবী মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের কিন্তু একটু কিন্তু কষ্ট কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার পেছনটায়, যে কুয়াশার পরিমাণ কিন্তু সকাল থেকে অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে কিন্তু হিমালয়ে যে হিমেল বাতাস রয়েছে, সেই হিমেল বাতাস কিন্তু জেলার মানুষকে অনেকটাই কাহিল করে তুলছে। যে জেলার নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই কাজের সন্ধানে বাইরে বের হয়ে পড়েন। তাদের কিন্তু সকালবেলা কাজের সন্ধানে না বের হলে অনেকটাই কষ্টের মধ্যে পড়তে হয়। এছাড়া যারা শ্রমজীবী মানুষ তাদের কিন্তু শ্রমের সন্ধানে বের হতে হয়, এবং ছিন্নমূল মানুষদের কিন্তু শীতের মধ্যে অনেকটাই কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 13,000-এরও কিছু বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যা জেলার চাহিদার তুলনায় কিন্তু অপ্রতুল। জেলায় প্রায় 2 লাখের মতো শীতার্ত মানুষ রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু শীত মাঝামাঝি সময় এলেও শীতের সেই শীতবস্ত্র বিতরণ কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তবে আরো শীতবস্ত্র দ্রুত কার্যক্রম বাড়ানোর তাগিদ শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের জন্য। এছাড়া জেলা প্রশাসন কিন্তু 15 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে সরকারের পক্ষ থেকে, যেটি দিয়ে শীতবস্ত্র কিনে বিতরণ করার কথা রয়েছে। তো আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ডিসেম্বরের শেষের দিকে কিন্তু শীতের তীব্রতা আরো বাড়বে। সেই সাথে জেলার মানুষের যে শীতের ভোগান্তির মধ্যে পড়তে হয়, সেই ভোগান্তিরা কিন্তু তাদের অনেকটাই আরো বেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে। বান্দরবানের সকাল হলেই জমজমাট মারমা বাজার। এই হাটের বিশেষত্ব, এখানকার বিক্রেতা ও ক্রেতাদের বেশিরভাগই নারী। ভোর হলেই থুরং ভর্তি করে শাকসবজি সহ জুমের বিভিন্ন ফল নিয়ে নারীরা পৌঁছে যান মারমা বাজারে। সড়কের দুই পাশে দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। বান্দরবানের পরিচিত নাম মারমা বাজার। সপ্তাহে রবিবার ও বুধবার বসে এই বাজার। পাহাড়ি শাকসবজির পসরা নিয়ে আসে বিক্রেতারা। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বিকিকিনি। পাহাড়ি জনপদের এই বাজারের অধিকাংশ বিক্রেতা নারী। নিজেদের জমি বা পাহাড়ে উৎপাদিত শাকসবজি এখানে বিক্রি করেন তারা। আর এই বাজারের বেশিরভাগ ক্রেতাও থাকে নারী। কৃষি পণ্যের পাশাপাশি এখানে পাওয়া যায় শামুক, কাঁকড়া, কুইচ্চা, শুকুরের মাংস, টক ফল সহ নানা ভোগ্য পণ্য। বিক্রি করা হয় বাহারি রকমের ফুল।
ভোর হতেই দূর দূরান্ত থেকে থুরং ভর্তি করে নানা ধরনের পণ্য নিয়ে পৌঁছে যান নারীরা। সড়কের দুই পাশে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে ওঠে বাজার। দূর দূরান্ত থেকে মহিলারা চলে আসে, রাত 3টা বাজে, 3টা থেকে 3টা বিকাল নাগাদ 3টা পর্যন্ত থাকে। ওরা বিক্রি করে সম্পূর্ণ বাজার সাজার করে ওখান থেকে চলে যায়। সামো বিক্রি করে, তাবু বান্দল গুড়া বিক্রি করে, তাও ফল আছে, বেগুন আছে। রবিবার হলে বড় বাজার, অনেক দূর থেকে মানুষ আসে, এখানে বেচা কিনা হয়। আমাদের তাজা জিনিস সব কিছু পাওয়া যায় এখানে। এখানে বিভিন্ন ধরনের পাহাড়িদের শাকসবজি পাওয়া যায়। তো আমরা প্রতি সপ্তাহে অন্তত 2-1বার আসি এখানে বাজারে। তবে খুব ভালো মানে সাশ্রয় দামে পাওয়া যায় আর কি। প্রচলিত সবজির বাইরে জমির উৎপাদিত বিষমুক্ত সবজি এবং সস্তায় পাওয়া যায় এমন বিশ্বাসে ক্রেতারাও ছুটে যান এই বাজারে। 20 টাকা এক বন্দা। ডিবিসি নিউজ ডেস্ক। রস দিয়ে তৈরি হচ্ছে গুড়, পাটালি ও পিঠা পায়েস। এখানকার গুড়ের মান ভালো হওয়ায় স্থানীয়দের পাশাপাশি দেশ জুড়ে রয়েছে জনপ্রিয়তা। সুস্বাদু এই গুড় কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতা ও ব্যবসায়ীরা। পৌষের শীতের তীব্রতার সাথে সাথে বাড়ছে জয়পুরহাটের গাছিদের ব্যস্ততা। সকালে কনকনে শীত উপেক্ষা করে গাছিরা কাটছেন খেজুর গাছ। বিকেলে বসানো হচ্ছে হাঁড়ি, পরদিন ভোরে মেলে হাঁড়ি ভর্তি খেজুরের সুমিষ্ট রস। সংগ্রহ করা রস উত্তপ্ত আগুনে ফুটিয়ে টানা কয়েক ঘন্টার পরিশ্রমে তৈরি করা হয় সুস্বাদু গুড়। একটি খেজুর গাছে উৎপাদিত রস থেকে মৌসুমে 15 থেকে 20 কেজি গুড় তৈরি করা যায়। বাজার দর ভালো হওয়ায় লাভবান গাছি ও গুড় ব্যবসায়ীরা। 5 জন গাছ কাটি, 5 জনের রস হয় 20-30 মণ, গুড় হয় 120 কেজি। পাইকারি সেল দিয়ে 170 টাকা, খুচরা বেশি 200 টাকা। প্রতি বছরই এখানে গুড় করার জন্য আসি। এখানে প্রচুর চাহিদা, গুড়ের চাহিদা অনেক চাহিদা। এখানের খেজুর রস থেকে তৈরি ভেজালমুক্ত গুড় মানসম্মত ও সুস্বাদু হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। পাটালি গুড় কিনতে এসেছি। খেজুরের খুব ভালো গুড় পাওয়া যায়। পিঠা, পায়েস, পুলি এগুলো বানানোর জন্য এই গুড় সবাই ব্যবহার করে। গুড়গুলো একদম মানে ন্যাচারাল আর কি, যে কারণে সবাই নেই। স্বাস্থ্যসম্মত গুড় তৈরিতে গাছিদের সহায়তা ও পর্যবেক্ষণ করছে কৃষি বিভাগ। কৃষকরা যাতে স্বাস্থ্যসম্মত উপায়ে এই গুড়টা তৈরি করতে পারে এবং এই খেজুর রসটা যাতে কোনো অবস্থায় বন্য প্রাণী বা বাদুড় জাতীয় কোনো পাখির সংস্পর্শে না আসতে পারে, এই জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। সরকারি প্রণোদনা পেলে সম্ভাবনাময় এই খাত আরও এগিয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। অর্গানিক নিউট্রিশন লিমিটেডের কারকুমা ফাংশনাল ফুড দেশের গণ্ডি পেরিয়ে এখন যুক্তরাষ্ট্রের মার্কেটেও পাওয়া যাচ্ছে। 21শে ডিসেম্বর রাজধানীর লেকশোর হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় অর্গানিক নিউট্রিশন লিমিটেড তাদের এই সাফল্যের কথা তুলে ধরে। যুক্তরাষ্ট্রের সফল রপ্তানির পর ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন প্রাপ্ত এসব পণ্য এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সুপারমার্কেট ও অনলাইন বাজার অ্যামাজনেও পাওয়া যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ এই পণ্যগুলো শিশু সুপারমার্কেট, মডেল ফার্মেসি সহ দারাজ রকমারি ও অ্যাগ্রোর মতো অনলাইন মার্কেট প্লেসেও পাওয়া যাচ্ছে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের এমডি ইফতেখার রশিদ সহ আরও অনেকে। রাজধানীতে অভিযোজন পথ নির্দেশনা বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের আয়োজনে গুলশান লেকশোর হাইট হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দেশের সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং তাদের জন্য সংস্কৃতি বান্ধব অভিযোজন পথ নির্দেশনা নিয়ে আলোচনা হয়। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক কৌশল প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সহ শিক্ষক এবং বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় 16 সেনা সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয় আরও 5 জন। শুক্রবার রাতে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে বলে জানান 2 গোয়েন্দা কর্মকর্তা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মার্কিন এলাকায় ওই সেনা তল্লাশি চৌকিতে হামলায় 30 জনের বেশি অংশ নেয়। হামলা চালানো সশস্ত্র ব্যক্তিরা চৌকিতে থাকা যোগাযোগের যন্ত্র, নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে ফেলে।
coming in from Pakistan, where at least 16 souls. ব্রাজিলে বাস দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে দুর্ঘটনা কবলিত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী যান বাসটিকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান ট্রাকটিতে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। সংঘর্ষে ব্লকটি বাসটির ওপরে পড়ে ও আগুন লেগে যায়। এই ঘটনায় শোক জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। কয়েকদিনের মধ্যেই আসছে নতুন বছর। নববর্ষের আগমন উদযাপনে বিভিন্ন দেশে চলছে প্রস্তুতি। ঐতিহ্যবাহী সব স্থাপনায় সাজানো হয়েছে ঝলমলে আলোকসজ্জায়। রাস্তাঘাট, দোকানপাট ও দর্শনীয় স্থানগুলো রঙিন আলোয় ভরে উঠেছে। উৎসবকে নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরের জন্য আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ২০২৫ সালকে বরণ করে নিতে তাই চলছে হাজারো আয়োজন। রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ার সাজানো হচ্ছে নানা বর্ণ আর আলোয়। ঐতিহ্যবাহী এই আয়োজনে রাজধানীর চারপাশে বিস্তৃত এলাকা জুড়ে এখন সাজসজ্জার বাহার, যা দেখতে ভিড় করছে নানা বয়সীরা। পরিবার ও ঘনিষ্ঠদের সাথে উৎসবের আমেজ উপভোগ করেন রুশরা। এ উপলক্ষে এখনই মিলিত হতে শুরু করেন তারা। তবে ইউক্রেনের সাথে চলমান যুদ্ধ কিছুটা হলেও নতুন বছরের আনন্দে ছায়া ফেলেছে। নতুন বছর বরণে প্রস্তুতির কমতি নেই আটলান্টিক পাড়ের দেশ যুক্তরাষ্ট্রেও। নবরূপে সাজানো হয়েছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। নববর্ষের ১৩ দিন আগেই টাইমস স্কোয়ারের ২০২৫ লিখা ৭ ফুট লম্বা সংখ্যাটি স্থাপন করা হয়েছে, যা দেখতে ভিড় করছেন শত শত মানুষ। সেলফিও তুলছেন কেউ কেউ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।